সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমরা আবার চলে আসলাম আমাদের অধ্যায় 2 এর আলোচনায়, ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। তো সর্বপ্রথমে আমি তোমাদের কাছ থেকে এনশিওর হতে যাচ্ছি যে তোমরা আমার ক্লাসে আসো কিনা। যদি ক্লাসে থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমিও সবাই তোমরা একটা কাজ করো, কমেন্টে এসে তোমাদের ক্লাসের যার যার রোল লিখে দাও আর সবাই শেয়ার করে দাও ক্লাসটি। আমিও তোমাদের ওয়ালেও শেয়ার করবে, আমিও আমার ওয়ালে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেই। আচ্ছা, একটু দেখে নিচ্ছি ক্লাস। সবাই একটু শেয়ার করো ক্লাসটি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই রোল লিখো এবং ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা, এখন চলে যাচ্ছে আজকের ক্লাসে। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের আজকের সেই অধ্যায় 2 এর ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং, এই অধ্যায়ের নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান অথবা নেটওয়ার্ক স্থাপনে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজন, সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আসি যে গত ক্লাসে আমাদের আরো 2জন স্যার ওনারা আলোচনা করেছেন নেটওয়ার্কিং সম্পর্কে। হ্যাঁ, নেটওয়ার্ক মানেই 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসম্পর্ক। আর সম্পর্ক কারণ হলো আমাদের তথ্য আদান প্রদান, সফটওয়্যার শেয়ার, হ্যাঁ, বিভিন্ন হার্ডওয়্যার শেয়ার। এই লক্ষ্যেই কিন্তু আমরা নেটওয়ার্ক করে থাকি। ঠিক আছে, এখন এই নেটওয়ার্ক করার জন্য শুধু কি 2টা কম্পিউটার হলেই কি হবে? তা কিন্তু না। আমরা নেটওয়ার্কের প্রকারভেদের মধ্যে অনেক ধরনের প্রকারভেদ দেখেছি। হ্যাঁ, পাবলিক নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক, তারপর ভৌগোলিক বিস্তৃতির উপর প্যান, ল্যান, ম্যান, ওয়ান, হ্যাঁ, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আমরা দেখেছি। হ্যাঁ, তো সেই নেটওয়ার্কগুলো গঠনে দেখা গেছে যে শুধু কম্পিউটার হলেই কিন্তু আমাদের নেটওয়ার্ক তৈরি করা সম্ভব না। আমাদের আরও কিছু যন্ত্রপাতি আমাদের নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রয়োজন। এখন কি কি যন্ত্রপাতি আমাদের না হলেই নয় নেটওয়ার্ক স্থাপনে আমাদের দরকার, সে সম্পর্কে আমরা জানব। তো এই পাঠ শেষে তাহলে আমরা কি শিখতে পারবো? এই ক্লাস শেষ হওয়ার পর আমরা নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান বা নেটওয়ার্ক স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে আমরা ভালোভাবে জানব। আচ্ছা, চলে আসি যে নেটওয়ার্ক স্থাপনের প্রথমেই আমাদের একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নামক একটা যন্ত্র আমাদের প্রয়োজন। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা যন্ত্রের ছবি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যন্ত্রটির নাম হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, বা সংক্ষেপে এখানে এটাকে বলা হয় নিক কার্ড। তোমার নেটওয়ার্ক কম্পিউটারকে তোমার নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য এই নিক কার্ড প্রয়োজন। আগে আমাদের এই নিক কার্ডটা মানে অনেক আগের কম্পিউটারগুলোতে এই নিক কার্ড আমাদের আলাদাভাবে কিনে লাগানোর প্রয়োজন হতো, কিন্তু এখন এগুলো অটোমেটিক্যালি ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, হ্যাঁ, এই সকল কার্ড এখন অটোমেটিক্যালি বিল্ট ইন তোমার এই মাদারবোর্ডের এক্সপানশন স্লটে অটোমেটিক্যালি থাকে। তোমরা হয়তোবা ল্যাপটপে এরকম একটা ছিদ্র তোমরা দেখেছো, এবং কম্পিউটারে যে আমার মাউস পয়েন্টারটা যেখানে, সেখানে একটু খেয়াল করো, তোমরা এই কম্পিউটারে এরকম একটা ছিদ্র দেখেছো। এখানে তোমার ওই দেখা গেছে রাউটার বলো বা এমনি সুইচ বলো, সেই সকল যন্ত্র থেকে একটা তার, টুইস্টেড পেয়ার কেবল, আমরা এর আগের ক্লাসে এগুলো দেখেছি, ওই তারের
সামনে একটা তোমার কি আছে RJ45 কানেক্টর আছে, ওই তারের RJ45 কানেক্টর যুক্ত যে তার, ওই তারটা এখানে সংযোগ দেওয়া হয় কিন্তু, ঠিক আছে। তাহলে এই যে ডিভাইস যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাকে বলি আমরা নিক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই কার্ডের মধ্যে তোমার একটা কোড নাম্বার আছে, হ্যাঁ, 48 বিটের 48 বিটের একটা কোড নাম্বার আছে। প্রত্যেকটা কার্ডের জন্য এই কোড নাম্বারগুলো আবার আলাদা আলাদা, হ্যাঁ। ওই 48 বিটের বা 48 বিটের যে কোড নাম্বার, সেটাকে আমরা বলে থাকি তোমার ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক অ্যাড্রেস বলে থাকি। তাহলে এই জায়গা থেকে আমরা কি কি জানবো এবং কি কি পরীক্ষায় আমাদের আসতে পারে? আমাদের আসতে পারে নিক কার্ড কি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি, হ্যাঁ। তাহলে আমরা বলবো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা সংক্ষেপে নিক কার্ড বলে। আমাদের এমসিকিউ আসতে বলে এনআইসি এর পূর্ণরূপ কি? তোমরা লিখবে যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আচ্ছা, আর কি আসতে পারে এখান থেকে? যে ম্যাক অ্যাড্রেস কত বিটের? আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম, সবাই খাতার মধ্যে লিখে রাখো, ম্যাক অ্যাড্রেস হলো 48 বিটের। তারপরে আর কি আসতে পারে? যে ম্যাক অ্যাড্রেস কি? তোমরা লিখবা যে নিক কার্ডের মধ্যে যে 48 বিটের অদ্বিতীয় কোড থাকে, সেই অদ্বিতীয় ইউনিক ওই কোডটিকে বলা হয় তোমার ম্যাক অ্যাড্রেস। ম্যাকের পূর্ণরূপ কি? তোমরা লিখবে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এমসিকিউ আসতে পারে, হ্যাঁ। তাহলে এই মোটামুটি আমাদের নিক কার্ড সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, এরপর আসি আমরা মডেম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই যন্ত্রগুলো মডেম। আমরা অনেকেই এই কথার সাথে, হ্যাঁ, পরিচিত মডেম। মডেম আসলে মডুলেশন এবং ডিমডুলেশন, এই দুইটা শব্দের সংক্ষিপ্ত রূপকে আমরা মডেম বলে থাকি। মডুলেশনের মো এবং ডিমডুলেশনের ড্যাম, এই দুটো মিলিয়ে হলো আমাদের মডেম, ঠিক আছে। তাহলে মডুলেশন, ডিমডুলেশন। এখন এই মডেমের কাজ কি? আমরা একদম এই অধ্যায়ের প্রথম ক্লাসে একটা আলোচনা করেছিলাম যে ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি। সেখানে উপাদান আমরা লিখছি কয়টি? 5টি। প্রেরক, উৎস, প্রেরক, তারপর মাধ্যম ছিল, প্রাপক ছিল, গন্তব্য ছিল। প্রেরকের সময় আমরা একটা উদাহরণ দিয়েছিলাম এবং প্রাপকের সময় একটা কিন্তু উদাহরণ দিয়েছিলাম। সেই উদাহরণের মধ্যে আমরা লিখেছিলাম কি? মডেম হলো আমাদের প্রেরক এবং প্রাপকের উদাহরণ ছিল, তাই না? তাহলে ওখানে কথা আমরা বলেছিলাম যে মডেমের কাজ কি? কাজটা ছিল এরকম যে মডেম অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। তাহলে মডেম মডুলেশন এবং ডিমডুলেশনের সংক্ষিপ্ত রূপ হলো মডেম, যা কি কাজ করে? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ, হ্যাঁ, এই দুটো কাজ সম্পন্ন করে থাকে। আচ্ছা, এখান থেকে এই যে এই কথাটাই আমার এখানে লেখা, যে সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন, হ্যাঁ, মডুলেশন ডিমডুলেশন, এখানে এই দুইটার মানে হচ্ছে অ্যানালগকে ডিজিটাল বা ডিজিটালকে অ্যানালগ, এই দুইটা এইটাই মিন করে। অর্থাৎ অ্যানালগকে ডিজিটাল তোমরা মডুলেশন ডিমডুলেশন না লিখে এইভাবে ভেঙেও লিখতে পারো যে কি? অ্যানালগকে ডিজিটাল অথবা ডিজিটালকে অ্যানালগ, হ্যাঁ, ডাটায় রূপান্তর করাই হলো মডেমের কাজ। আচ্ছা, এগুলো আমাদের অবজেক্টিভ কিন্তু আসে। তারপরে চলে আসো যে হাবের আলোচনায়, তোমরা চলে আসো যে হাব কি, ঠিক আছে। হাবের আলোচনায় যদি আমরা আসি, যে হাব হলো এটাও একটা নেটওয়ার্ক তৈরির জন্য একটা আমাদের যন্ত্র। তার আগে আমরা দেখে নিই একটু যে আমাদের ক্লাসে কি কি জয়েন করেছো, আমরা একটু দেখি। সবাই যার যার রোল লিখে দিবে এবং ক্লাসটি সবাই শেয়ার করবে। আফরিন জাহান আলো এ সেকশন, তুষার এ সেকশনে তোমরা কিন্তু রোল লেখনি, রবিউল লিখছ। আফরিন জাহান আসসালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আদনান মুস্তাকিম আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। তুমি রোল লেখনি, পরে লিখেছ। আচ্ছা, মাসুমা খাতুন, ঠিক আছে। রবিউল হাসান, তুষার ইসলাম, খায়রুল, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকেই জয়েন করেছো। হ্যাঁ, আচ্ছা, তোমরা রোল লিখো, ক্লাসটি শেয়ার করে দাও সবাই, হ্যাঁ, তোমাদের ওয়ালে, ঠিক আছে।
আচ্ছা, এখন আসি হাব নামে আরেকটা নেটওয়ার্ক ডিভাইস, হ্যাঁ, বা নেটওয়ার্ক ডিভাইস বলতে পারি, বা নেটওয়ার্ক তৈরির আরেকটা গুরুত্বপূর্ণ যন্ত্র। আমরা এই কথাটার সাথে অনেকেই পরিচিত। হ্যাঁ, তোমরা কলেজে যখন ছিলে হয়তোবা তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমাদের আইসিটি ল্যাবেও কিন্তু এই ধরনের যন্ত্র আছে, এবং আমাদের কলেজেই এই সকল যন্ত্র কিন্তু সবই আছে। এখন হয়তো আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ আমাদের এই সমস্যা যখন শেষ হয়ে আসবে তখন ইনশাল্লাহ তোমাদের সাথে যখন দেখা হবে আমরা একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো যে কোনটিকে হাব বলা হয়, কোনটিকে সুইচ বলা হয়, হ্যাঁ, কোনটিকে রাউটার বলা হয়। হাব এবং সুইচ দুইটা আসলে মূলত একই, দুইটা একই কনফিগারেশন। হাবে পোর্ট কম থাকে, পোর্ট বলতে বোঝাচ্ছি ছিদ্র। এই যে তোমরা এখানে এই যে স্লাইডে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো হাবে কম থাকে, আর সুইচে ছিদ্রগুলো বেশি থাকে। ঠিক আছে, এখন এগুলো কি কারণে কোথায় ব্যবহার হয়ে থাকে? আচ্ছা, যদি দুইটা কম্পিউটারের মধ্যে আমরা কানেক্টিভিটি করতে চাই, নেটওয়ার্ক তৈরি করতে চাই, তাহলে ধরো একটা কম্পিউটার পিছনে এরকম দেখবে একটা ছিদ্র আছে, আরেকটা কম্পিউটার সেখানেও কিন্তু এরকম ছিদ্র আছে, কিন্তু কম্পিউটার ধরো 10টি বা 20টা, তাহলে 10টা 20টা কম্পিউটারের জন্য তখন কিন্তু তোমার ছিদ্র তো মাত্র বা পোর্ট কম্পিউটার একটা, 10টা কম্পিউটারের সাথে কানেক্টিভিটি দেওয়ার মতো কোনো সুযোগ কিন্তু নেই। তখনই কিন্তু ওই নেটওয়ার্ক তৈরি করার জন্য 10টা কম্পিউটার বা 20টা বা 50টা এরকম 500 100 মানে প্রতিষ্ঠান বুঝে আর কি, হ্যাঁ, অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, সেখানে 500 1000 কম্পিউটারও কানেক্টিভিটি করতে হয়, বা 20টা 50টা, তখন কি করতে হয়? তখন এই যে এই ধরনের যন্ত্র ব্যবহার করতে হয়। এগুলোকে বলি আমরা কি হাব এবং সুইচ। এখন কোথায় কি কারণে হাব ব্যবহার করি, হ্যাঁ, বা হাব এবং সুইচ? আপনি বললেন স্যার যে দুইটা একই, তাহলে হাব কেন আছে বা সুইচ কেন আছে, বা দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে একটা বেসিক লেভেলের পার্থক্য আছে। এই পার্থক্যটা তোমরা যদি না জেনে থাকো তাহলে সমস্যা। এটা আমাদেরকে জানতেই হবে যে হাব এবং সুইচ এই দুটার মধ্যে পার্থক্য হলো, তোমরা এই প্রথম যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ এটা একটু ভালোভাবে তোমরা একটু খেয়াল করো। এখানে দেখো এই লাল একটা ফোঁটা, দেখো এখান থেকে যাচ্ছে, যাওয়ার পর হাবের মধ্যে যাচ্ছে, যাওয়ার পর প্রত্যেকটা এই পাশে যতগুলো কম্পিউটার আছে, হ্যাঁ, সবগুলো কম্পিউটারের মধ্যে কিন্তু এই ফোঁটাটা কিন্তু যাচ্ছে। ঠিক আছে, এবং সে নিজেও সেটা রিসিভ করতেছে। আচ্ছা, অপরদিকে আমরা একটু অগ্রসর হয়ে আবার সুইচের দিকে আসি। আমরা দুটি একসাথে একটু আলোচনা করতে যাচ্ছি। অপরদিকে দেখো সুইচের ক্ষেত্রে তোমরা যদি আসো, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে এখানে এই যে দেখো দুইটা ফোঁটা, হ্যাঁ, একটা ডট, একটা রেড কালার আর একটা কি তোমার ব্ল্যাক, হ্যাঁ, দুইটা ডট। এটা দেখো একটা ফোঁটা এই প্রথম কম্পিউটার থেকে যাচ্ছে, যাওয়ার পর দেখো সে একদম লাস্ট কম্পিউটারে যাচ্ছে। আবার ব্ল্যাকটা দেখো এখান থেকে যাচ্ছে, যাওয়ার পর এই কম্পিউটারে কিন্তু আসতেছে। ঠিক আছে, তার মানে একটা জায়গা থেকে প্রেরণ হচ্ছে এবং একটা নির্দিষ্ট গন্তব্যে গিয়ে কিন্তু রিচ করতেছে। আবার এখানেও সেম, যে একটা জায়গা থেকে রেড ব্ল্যাকটাও কি একটা জায়গা থেকে শুরু করতেছে এবং একটা জায়গাতেই কিন্তু রিচ করতেছে। ঠিক আছে, কিন্তু এর আগে আমরা হাবে দেখলাম যে একটা জায়গা থেকে তোমার শুরু করে এবং সেটা রিচ করে প্রত্যেকটা কম্পিউটার, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের কাছে এই ডটটা কিন্তু পৌঁছায় বা যায়। তাহলে দুইটার মধ্যে কি আমরা এরকম বলতে পারি যে হাব একটা জায়গা থেকে তথ্য প্রেরণ হলে তার প্রত্যেকটা কম্পিউটার হাবের সাথে কানেক্টিভিটি বা সংযুক্ত যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারের মধ্যে তথ্য প্রেরণ করে। আর অপরদিকে সুইচ, হ্যাঁ, তার টার্গেট কম্পিউটার, অর্থাৎ যেই কম্পিউটার তথ্য পাঠাতে চায় সেই কম্পিউটারেই তোমার প্রেরণ হয়। তাহলে যদি বলি দুইটার মধ্যে ভালো কোনটা, বা দুইটার মধ্যে আমরা কোনটা চুজ করব? দুইটার মধ্যে কিন্তু আমরা তাহলে অনায়াসে চুজ করবো সুইচ। হাবের মধ্যে কোনো সিকিউরিটি নাই, সে একজনকে তথ্য দেবে, হাব কিন্তু সেটা পারতেছে না। তার সাথে যদি 10টা কম্পিউটার কানেক্টিভিটি থাকে তাহলে 10টা কম্পিউটারের মধ্যে কিন্তু তথ্য প্রেরণ হচ্ছে। কিন্তু সুইচের ক্ষেত্রে সে একটা কম্পিউটার প্রেরণ করে, সে একটা কম্পিউটার প্রেরণ করতে পারবে। তাহলে আমরা যদি বলি দুইটার মধ্যে আসলে ভালো বা আমরা চুজ করবো কোনটি, সুইচ। এটা হলো আমাদের মেইন পার্থক্য। অর্থাৎ এক কথায় যদি বলি হাব তার টার্গেট কম্পিউটারকে চিনতে পারে না, কিন্তু সুইচ তার টার্গেট কম্পিউটারকে চিনতে পারে। এটা হলো আমাদের বেসিক লেভেলের পার্থক্য। এছাড়া আরো আছে, যেমন হাবের দাম কম, সুইচের দাম বেশি, হাবের পোর্ট কম, সুইচের পোর্ট, এগুলো কাঠনিক পার্থক্য, কিন্তু কার্যকরী পার্থক্য কিন্তু ওইটা যে হাব তার টার্গেট কম্পিউটারকে চিনে না, কিন্তু সুইচ তার টার্গেট কম্পিউটারকে চিনে।
এখন এই জায়গা থেকে আমরা কি কি পড়বো, কি কি পরীক্ষায় আমাদের আসতে পারে যে হাব কি, সুইচ কি, তারপর আসতে পারে যে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো, হ্যাঁ, আসতে পারে যে হাবের সুবিধা লেখো, সুইচের সুবিধা লেখো, হাবের অসুবিধা লেখো, সুইচের অসুবিধা লিখো। আমাদের এগুলো কিন্তু পড়তে হবে। তাহলে এখানে আমরা আরেকটা কথা বলতে পারি, তোমাদের কি খেয়াল আছে কিনা, আমি একটা ক্লাস নিয়েছিলাম মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। হ্যাঁ, হাবকে আমরা মোটামুটি বলতে পারি যে মাল্টিকাস্টের মতো। মাল্টিকাস্টে দেখেছিলাম কি, একটা নেটওয়ার্কের একটা কম্পিউটার থেকে বা একটা জায়গা থেকে তথ্য প্রেরণ করলে ব্রডকাস্টে সব জায়গায় তথ্য প্রেরণ হইতো, কিন্তু মাল্টিকাস্টে তার টার্গেট জায়গায় কিন্তু তথ্য প্রেরণ করা যেত, তাই না? হাব এবং সুইচ কিন্তু সেরকমই, যে হাব তার কাছে তথ্য আসলে তার সাথে সংযুক্ত যতগুলো কম্পিউটার থাকে বা ডিভাইস থাকে প্রত্যেকের কাছে তথ্য পাঠায়। সুইচ তার টার্গেট কম্পিউটারে বা টার্গেট ডিভাইসে তথ্য সেন্ড করে। আচ্ছা, এখন আসি হাব হলো কি সংখ্যাটা দেখি, যে হাব হলো নেটওয়ার্কের ডিভাইস সমূহের জন্য একটা সাধারণ কানেকশন পয়েন্ট। ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণভাবে হাব ব্যবহৃত হয়। তোমরা এই সংজ্ঞাও লিখতে পারো, আবার আমি মৌখিকভাবে যে সংজ্ঞাটা বলেছিলাম, হ্যাঁ, সেটাও তোমরা লিখতে পারো। আচ্ছা, এখন আসি যে হাবের সুবিধা। হাব এর দাম কম, বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারে, সুবিধা আরো বইতে আছে, আমি এখানে দুইটা রাখছি। এর অসুবিধা কি, নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি করে, অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে তোমার কি বলে জ্যাম, হ্যাঁ, নেটওয়ার্কের জ্যাম এর বৃদ্ধি করে। ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে, জ্যাম থাকলে তো ডেটা আদান প্রদানে বাধা থাকবেই। ডেটা ফিল্টারিং সম্ভব হয় না, হ্যাঁ, ডাটাকে ফিল্টার করতে পারে না। সুইচ এক ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। তোমরা সংজ্ঞা তো এগুলো দিবেই, তার সাথে ওই বৈশিষ্ট্যটা লিখে দিবা যে হাব তার টার্গেট কম্পিউটারকে চেনে না, সুইচ তার টার্গেট কম্পিউটারকে চিনতে পারে। এটা তোমরা সংজ্ঞার সাথে ওই বৈশিষ্ট্যটাও দিয়ে দিবে। আচ্ছা, সুইচের সুবিধা, ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম। ওখানে একটু হাবের ক্ষেত্রে একটু বাধা ছিল, এখানে একটু বাধা কম। ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। আর সুইচের অসুবিধা কি, হাবের তুলনায় কি মূল্য কিছুটা বেশি। আমরা বলেছিলাম, এর আগেও বলেছি যে হাবের দাম একটু কম, সুইচের দাম একটু বেশি। ডেটা ফিল্টারিং করা সম্ভব না, এখানেও সম্ভব না। কনফিগারেশন, হ্যাঁ, এটাকে কনফিগার করা একটু তুলনামূলক হাবের থেকে জটিল। আচ্ছা, এই মোটামুটি আমাদের হাব এবং সুইচের মধ্যে আলোচনা। আরেকটা পার্থক্য তোমরা পড়বা, যে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য, এবং এই পার্থক্য থেকে এরকম একটা বিশ্লেষণপূর্বক বা মতামত সম্পন্ন একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। কিরকম, যে হাব এবং সুইচের মধ্যে কোনটি ভালো, তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও। তখন কিন্তু আমরা এই পার্থক্য থেকে সেই আনসারটা কিন্তু করতে পারি, তাই না? আচ্ছা, এখন পার্থক্য যদি সরাসরি আসে, তাহলে আমরা এর আগেও ক্লাসে আমরা অনেক সময় বলছি পার্থক্য মানেই তোমার প্রথমে সেখান থেকে সংজ্ঞা যদি থাকে সেটাকে আইডেন্টিফাই করো, এবং দুই পাশে দুই সংজ্ঞা দিয়ে দিলে আমাদের একটা পার্থক্য হয়ে যায়। তারপর তোমার ব্যবহারের মধ্যে বা তাদের বৈশিষ্ট্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য দুই পাশে একটার পজিটিভ থাকবে আর একটা নেগেটিভ করে দিলে আমাদের পার্থক্য মোটামুটি হয়ে যায়। যেমন এখানে আমি লিখছি যে ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটার সবগুলো পোর্টে পাঠায়, ওই যে আমরা যেটা বললাম, প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডাটা প্রাপক কম্পিউটারে সুনির্দিষ্ট পোর্টটিতে পাঠায়। ওই যে আমরা যেটা বললাম যে হাব তার টার্গেট কম্পিউটারকে চিনতে পারে না, সুইচ তার টার্গেট কম্পিউটারকে চিনতে পারে। সময় বেশি লাগে, তাহলে হাবের সময় বেশি লাগে আর সুইচের সময় কম লাগে। হাবের মূল্য কম আর সুইচের মূল্য বেশি, ঠিক আছে? হাবে পোর্ট কম থাকে, সুইচে পোর্ট বেশি থাকে। আমরা কিন্তু এই পার্থক্য থেকেই তোমার নানা ধরনের প্রশ্ন কিন্তু আমরা আনসার করতে পারি। যদি পরীক্ষায় আসে যে হাবের সুবিধা কি, তখন এই যে মূল্য কম, এটা কিন্তু একটা সুবিধার মধ্যে দিতে পারে। অসুবিধা কি, সময় বেশি লাগে, পোর্ট কম থাকে। এখানে আবার কিন্তু যদি বলে সুইচের সুবিধা কি, সুইচের সুবিধা বলতে পারো তোমরা যে কি সময় কম লাগে, হ্যাঁ, তারপরে সুনির্দিষ্ট কম্পিউটারে তথ্য পাঠাতে পারে, হ্যাঁ, তারপরে অসুবিধা কি, যে দামে একটু তুলনামূলক বেশি। অর্থাৎ একটা পার্থক্যের মধ্যে কিন্তু সুবিধা অসুবিধা সবই থাকে। যদি আমরা একটু টেকনিক ফলো করতে পারি, তাহলে দেখা গেছে যে একটা পার্থক্য থেকে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু আনসার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি আরেকটা টপিকে, আমাদের রাউটার। হ্যাঁ, এই শব্দটার সাথেও আমরা অনেক পরিচিত। এটা আমরা একটা ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, অর্থাৎ একটা পোস্টমাস্টারের সাথে তুলনা করতে পারি। পোস্টমাস্টার যেমন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে চিঠি প্রদান করতে পারে, হ্যাঁ, প্রত্যেকে চিনতে পারে, সেরকম রাউটারও তথ্য প্রেরণ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট বা একদম
ডাটা ফিল্টারিং করে সুন্দর সুনির্দিষ্ট জায়গায় কিন্তু সেও তথ্য প্রেরণ করতে পারে। তো এখানে সংজ্ঞার মধ্যে কি আছে আমরা একটু দেখে নিই। এটি একটি বুদ্ধিমান ইন্টার নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্কের সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদানের ব্যবস্থা করে। হ্যাঁ, এটাও লিখতে পারো। আবার এই যে আমি যে গল্প আকারে যেটা বললাম, হ্যাঁ, রাউটারকে পোস্টম্যানের সাথে তুলনা করতে পারি, এটা দেখবে তোমাদের মুজিবুর রহমানের বইতে আছে, ওটাও তোমরা সুন্দর করে বুঝায় লিখতে পারো। যে কোনো সংজ্ঞা দিলেই আমাদের হবে। আচ্ছা, এখান থেকে আর কি কি আমরা পড়বো? হ্যাঁ, যে রাউটারের সুবিধা কি, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম, অর্থাৎ আগে আমরা দেখেছি হাবে বাধা বেশি, এখানে বাধাটা কম। ডেটা ফিল্টারিং সম্ভব, যেটা আমরা আগে দেখলাম যে হাবেও ফিল্টারিং করা সম্ভব হচ্ছিল না, সুইচও কিন্তু সম্ভব হয়নি, ঠিক আছে, কিন্তু রাউটারের মাধ্যমে কিন্তু ডেটার ফিল্টারিং করা সম্ভব। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে, ঠিক আছে। তারপরে আসি রাউটারের অসুবিধা কি, যে রাউটারের দাম বেশি, রাউটারের একই প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না, অর্থাৎ ভিন্ন প্রোটোকল হলে রাউটার সে ধরো দুইটা নেটওয়ার্কের সাথে আমরা কানেক্টিভিটি করব, দুইটা নেটওয়ার্কের প্রোটোকল একই হতে হবে, নিয়ম নীতি সবকিছু একই হতে হবে, কিন্তু যদি এক না হয় রাউটারের দ্বারা সেটা কানেক্টিভিটি নিলে আমাদের তথ্য আদান প্রদান করা সম্ভব হবে না। কনফিগারেশন তুলনামূলক একটু জটিল, একটু ধীর গতি সম্পন্ন। আমরা আরেকটু দেখে নিই যে তোমরা কে কে এখন পর্যন্ত আমাদের ক্লাসের সাথে আছো। আচ্ছা, এখন আসি গেটওয়ে, ঠিক আছে। গেটওয়ে এটাও আরেকটা নেটওয়ার্কিং ডিভাইস, ঠিক আছে। এক এক সময় এক এক জায়গায় তোমার এক এক ধরনের ডিভাইস প্রয়োজন হয়, ঠিক আছে। আমরা আমাদের কলেজের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা গেটওয়ে ব্যবহার করিনি, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক বড় মাপের নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে তখন হয়তো বা দেখা গেছে তোমার গেটওয়ে প্রয়োজন হয় আমাদের, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। তাহলে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, আসো গেটওয়ে সম্পর্কে। গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটা নেটওয়ার্কের সাথে, অর্থাৎ এগুলো আসলে বড় ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের গেটওয়ে এগুলো ডিভাইস প্রয়োজন, ঠিক আছে। আমাদের এখানে তো সেরকম না, ছোট মাপেরই নেটওয়ার্ক, ঠিক আছে। গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটা নেটওয়ার্কের সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এটি একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস, অর্থাৎ নেটওয়ার্ক কানেকশন দেওয়ার জন্য ডিভাইস। বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকল ট্রান্সলেট করে, অর্থাৎ এক প্রোটোকলকে অন্য আরেক ধরনের প্রোটোকলের সাথে সংযুক্ত করতে পারে। তার সুন্দর এইভাবে আমরা সংজ্ঞাটা দিয়ে দিব যদি গেটওয়ে সংজ্ঞাটা পরীক্ষায় আসে। এখানে থেকে আর কি কি শিখবো, ওই সেম যে আমরা কিন্তু এখানে যতগুলো ডিভাইস দেখছি প্রত্যেকটা ডিভাইসের সংজ্ঞা বা এই সম্পর্কে জানছি এবং সেটা সুবিধা কি অসুবিধা কি। হ্যাঁ, এখানেও তাই, যে গেটওয়ের সুবিধা কি, ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম, বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে, ঠিক আছে। আচ্ছা, অসুবিধা কি, এটি ধীর গতি সম্পন্ন, কনফিগারেশন করা তুলনামূলক এটা জটিল, ঠিক আছে। এই দুটোই হলো আমাদের অসুবিধা। আচ্ছা, তাহলে এটা আমরা পড়লাম। এরপরে আসো রিপিটার। হ্যাঁ, রিপিটার আমরা ফিজিক্সে যেমন এমপ্লিফায়ার বলে একটা কথা আমরা পড়ছিলাম, এমপ্লিফাইং মানে বর্ধিতকরণ, হ্যাঁ, বৃদ্ধি করা, হ্যাঁ, ইংলিশে যেটা ইনক্রিজিং, হ্যাঁ, ফিজিক্সে তোমরা পড়তেছো যেটা এমপ্লিফায়ার বা এমপ্লিফাই করা যেটা, আর আইসিটিতে একটা যন্ত্র আছে সেটার নাম হলো রিপিটার। তার কাজ বর্ধিতকরণ। কি বর্ধিত করে? হ্যাঁ, ডাটার সিগন্যাল ধরো অনেক দূরে প্রেরণের প্রয়োজন পড়ে, অনেক সময় দেখা গেছে, হ্যাঁ, দেখা গেছে যে 100 কিলোমিটার 50 কিলোমিটার অনেক এরকম অনেক দূর দূরান্তে কিন্তু ডাটা প্রেরণের প্রয়োজন পড়ে। যেমন আমাদের এই যে আমরা এখান থেকে কথা বলতেছি, তুমি অনেক দূরে আসো, বা ঢাকা থেকে আমাদের এখানে একটা ব্রডব্যান্ড আমার এখানে ল্যাপটপের সাথে কানেক্টিভিটি করা, হ্যাঁ, এই লাইনটা তোমার আমার বাসা থেকে বা আমার কলেজ থেকে ধরো চলে গেছে ময়মনসিংহ শহর থেকে ঢাকা থেকে আবার ধরো গেছে সেটা কক্সবাজার, সেটার আবার সমুদ্রের নিচ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সেটা আবার অন্য দেশের সাথে কানেক্টিভিটি, তাই না? এরকম অনেক দূর দূরান্তে কিন্তু ডাটা প্রেরণের প্রয়োজন পড়ে, তাই না, বা প্রেরিত হচ্ছে বা হয়। তাহলে এত দূরে সিগন্যাল যাচ্ছে, এই সিগন্যালের কি কোনো বাধা বিপত্তি আসে কিনা?
সিগন্যালের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক দূর পর্যন্ত যদি সিগন্যাল যেতে হয় তখন সিগন্যাল কি হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। আমরা যদি একটা দৌড় দেই যে আমরা কলেজ থেকে ধরো ব্রিজ পর্যন্ত, আমরাও কি অনেকেই সবাই কিন্তু এটা পেরে উঠতে পারবে না। হ্যাঁ, অনেকে দেখা যাবে দুর্বল হয়ে পড়বে। দেখা গেছে যে অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়ে সে হয়তো একটু রেস্ট নিবে, সেখানে খাওয়া দাওয়া করে আবার হয়তো বা দৌড় শক্তি এনার্জি নিয়ে আবার ওখান থেকে দৌড় দিয়ে হয়তো বা পুরোটা কমপ্লিট করবে। সেরকম সিগন্যালও যদি অনেক দূর পর্যন্ত যেতে হয়, সিগন্যালও কি হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। তখন কি, যদি আমরা মাঝখানে এমন কোনো কিছু কারুকার্য না করি, তখন সিগন্যাল আমাদের এক্সপেক্টেড জায়গায়, সে প্রত্যাশিত জায়গায় গিয়ে কিন্তু পৌঁছে না। সেই পৌঁছানোর জন্য তাহলে তখন কি করা হয়, এই মাঝখানে কি কারুকার্যটা করা হয় যে সিগন্যাল একদম অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, তখন এই মাঝখানে একটা ডিভাইস বা একটা যন্ত্র আমাদের বসানো হয়। সেই যন্ত্রটির নাম হলো কি, রিপিটার। এই রিপিটার, এই যন্ত্রটা কি করে, আমাদের একটা উৎস থেকে একটা সিগন্যাল আসলো, আসার পর দুর্বল হয়ে পড়ে, ওই দুর্বল সিগন্যালকে সে রিসিভ করে। হ্যাঁ, রিসিভ করার পর সে আবার কি করে, সেখান থেকে ওই দুর্বল সিগন্যালকে শক্তি দিয়ে দেয়। তারপর সে আবার সমশক্তি নিয়ে, সে উৎস থেকে যেভাবে শক্তি নিয়ে আসছিল সেই শক্তি নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ দুর্বল সিগন্যালকে তাহলে সে কি করলো, সবল করলো, তাই না? এটাও কিন্তু একটা অবজেক্টিভ পরীক্ষা আমাদের আসতে পারে। যদি বলে যে নিচের কোনটি রিপিটারের কাজ, হ্যাঁ, বা দুর্বল সিগন্যালকে সবল করার জন্য নিচের কোন ডিভাইসটা ব্যবহার করা হয়, তাহলে তোমরা বলবে কি, সেটা রিপিটার। তাই এখানে আমাদের লেখা আছে যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। দুর্বল সংকেতকে সবল করা এবং গন্তব্য স্থানের দিকে প্রেরণ করার জন্য রিপিটার ব্যবহার করা হয়ে থাকে। এরকম আমাদের অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষা এসে থাকে যে দুর্বল সিগন্যালকে সবল করার জন্য কোন যন্ত্রটি, কোন ডিভাইসটি ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। তার প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে দুর্বল সিগন্যালকে সবল করার জন্য যে যন্ত্রটি ব্যবহার হয়ে থাকে তার নাম হলো রিপিটার। তারপর রিপিটার সম্পর্কে তোমরা বিস্তারিত লিখবি। কি কি লিখতে পারো, যেমন আমাদের সুবিধা, এই কথাটাও আমরা লিখতে পারি, অসুবিধাগুলো লিখতে পারি ব্যাখ্যায়। নেটওয়ার্কের সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানো যায়। হ্যাঁ, যদি এই রিপিটার, এই যন্ত্রটি না থাকতো তাহলে দেখা যেত যে স্বল্প দূরত্বের মধ্যে আমাদের ডাটা প্রেরণ করতে হতো। নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি না করে ডাটা অ্যাম্প্লিফাই মানে বর্ধিতকরণ আর কি, বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়। তাহলে এই সামনের দিকে প্রেরণের জন্য আমাদের কি রিপিটার ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এর অসুবিধা কি, সুবিধাগুলো আমরা বেশি বেশি পড়বো, অসুবিধা পড়বো, সুবিধাটা একটু প্রায়োরিটি বেশি দিয়ে আমরা পড়বো। হঠাৎ একটা ধরো ব্যাখ্যা আসলো, ব্যাখ্যার মধ্যে মোটামুটি সুবিধাগুলো বেশি দেওয়ার চেষ্টা করবা, অসুবিধাও দিবে। ডেটা এখন আমরা দেখি যে রিপিটারের মধ্যে কি অসুবিধা আছে, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে, সীমিত সংখ্যক কম্পিউটার সংযুক্ত হতে পারে, এই মোটামুটি অসুবিধা। তাহলে রিপিটার সম্পর্কে আমরা কি কি পড়বো, এই বিষয়গুলো, যে কি রিপিটার কি, এর সুবিধা কি, এর অসুবিধা কি। ঠিক আছে, এক কথায় যদি বলি, রিপিটার কি, যে দুর্বল সিগন্যালকে সবল করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় বা যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকেই বলা হয় রিপিটার। এরপরে আসি ব্রিজ। হ্যাঁ, ব্রিজ বলতে আসলে আমরা যে ব্রিজ বুঝি সেটাই আসলে, সেখানে যেমন দুইটা সড়কের সংযোগ করে, হ্যাঁ, মাঝখানে ধরো একটা নদী আছে, দুই পাশে দুই সড়ক রাস্তা আছে, কিন্তু এই দুইটার মধ্যে কানেক্টিভিটি করার জন্য আমরা কি, সেখানে দেখা গেছে যে ব্রিজ হয়ে থাকে, সেই ব্রিজের মাধ্যমে দুই রাস্তার সংযোগ হয়। এখানেও তাই। তো এই ব্রিজ আমাদের কি করে, এটা একটা ডিভাইস, হ্যাঁ, আমাদের আইসিটি বা নেটওয়ার্ক তৈরির জন্য এটা একটা ডিভাইস। এও কি করে, দুইটা সংযোগ করে। দুইটা কি সংযোগ করে, দুই পাশে দুই নেটওয়ার্ক, এরকম যদি ধরো থাকে যে দুইটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টিভিটি করার জন্য ব্রিজ, এই ধরনের যন্ত্র আমাদের ব্যবহার করা হয়। তথ্য যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস বিশেষ। এই ডিভাইস একাধিক ল্যানের ভেতর সংযোগ স্থাপনের জন্য। ল্যান বলতে কি বুঝি আমরা, বিগত ক্লাসগুলোতে স্যাররা আমাদের আলোচনা করেছেন যে ল্যান কি, একটা নেটওয়ার্ক। হ্যাঁ, ল্যান বলতে বোঝায় একটা আমাদের নেটওয়ার্ক বোঝায়। ব্রিজকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। তো আমরা ভাগ সম্পর্কে এখানে আর আমরা ডিটেলস আলোচনা করিনি, তোমরা এই ব্রিজ সম্পর্কে এতটুকুই জানবে। ঠিক আছে, এখন আমরা বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে আজকে একটা উদ্দীপক দিব। এই উদ্দীপকের আনসার তোমরা বাসায়, হ্যাঁ, সুন্দর করে লিখে রাখবে, নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, তো সবাই তোমরা এই বাড়ির কাজটা লিখে নেওয়ার জন্য খাতা কলম নিয়ে রেডি থাকো। ঠিক আছে, তার আগে আমি একটু পুরোটা আলোচনা করি যে আজকে আমরা ক্লাসে কি কি
জানতে পারলাম। প্রথমে আমরা জানছি কি নিক কার্ড সম্পর্কে, হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি নিক কার্ড। তারপরে আমরা ক্লাসে কি জানলাম, মডেম। হ্যাঁ, মডুলেশনের মো এবং ডিমডুলেশনের ড্যাম, এই দুইটা মিলে হলো কি মডেম, যা কি করে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে থাকে। তারপরে আমরা কি জানলাম, হাব এবং সুইচ। নেটওয়ার্ক তৈরি করার জন্য, হ্যাঁ, 10টা 5টা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযোগ তৈরি করার জন্য আমরা হাব বা সুইচ ব্যবহার করে থাকি। তো আমরা এখানে মেইন একটা পার্থক্য দেখলাম যে দুইটা মোটামুটি একই। পার্থক্য হলো যে হাব তার টার্গেট কম্পিউটারকে চেনে না, কিন্তু সুইচ তার টার্গেট কম্পিউটারকে চেনে। আচ্ছা, এরপর আমরা জানলাম কি রাউটার। রাউটারকে আমরা একটা পোস্টম্যানের সাথে তুলনা করেছি, এ আরো ইন্টেলিজেন্ট হাব এবং সুইচ থেকে, হ্যাঁ, আর এর দ্বারা ডাটা ফিল্টারিং করা সম্ভব। তারপর আমরা কি জানলাম, গেটওয়ে। গেটওয়ে দেখা গেছে দুইটা নেটওয়ার্কের সে সংযুক্ত করার জন্য এই ডিভাইসটা ব্যবহার হয়ে থাকে। তারপরে আমরা জানলাম কি রিপিটার। রিপিটার কি, সে কি করলো যে দুর্বল সিগন্যালকে সবল করার জন্য এই যন্ত্রটি বা এই ডিভাইসটা ব্যবহার হয়ে থাকে। তারপরে আমরা দেখলাম কি ব্রিজ, সেও কি করে দুইটা নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের মোটামুটি এই আলোচনা ছিল। এর আলোকে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমি একটা ডেমো প্রশ্ন এখানে আমি সাজিয়েছি, তোমরা একটু দেখো। যে জেড প্রতিষ্ঠানের প্রধান, একটা প্রতিষ্ঠানের নাম দিছি জেড, প্রতিষ্ঠানের প্রধান সকল বিভাগকে, হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান আছে, অনেকগুলো বিভাগ থাকে, অনেক বড়, হ্যাঁ, অর্গানাইজেশন আছে। এমন অর্গানাইজেশন আছে দেখা গেছে বাংলাদেশে একটা পার্ট, বিদেশেও একটা পার্ট থাকে। আবার দেখা গেছে বাংলাদেশের মধ্যে একটা প্রতিষ্ঠান আছে, দেখা যায় 5টা বিল্ডিং এর মধ্যে 5টা আলাদা আলাদা বিল্ডিং। আবার দেখা গেছে একটা অনেক বড় ধরনের 10তলা বা 20তলা বিল্ডিং, সেখানে দেখা গেছে বিভিন্ন ফ্লোরে 5টা ফ্লোর বা 10টা ফ্লোর মিলে একটা অফিস হয়, তাই না? তাই বলতেছে যে জেড প্রতিষ্ঠানের প্রধান সকল বিভাগকে, হ্যাঁ, বিভিন্ন ফ্লোরে বিভিন্ন বিভাগ থাকে। ঠিক আছে, একটা ধরো গ্রুপ অফ কোম্পানি, লিমিটেড কোম্পানির মধ্যে দেখা গেছে যে বিভিন্ন ধরনের থাকে, হ্যাঁ, প্রোডাক্ট থাকতে রিলেটেড একটা কোম্পানি হতে পারে। তো বিভিন্ন বিভাগকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনে, তো ধরো 5টা কোম্পানি মিলে একটা মালিক, হ্যাঁ, 5টা প্রোডাক্ট রিলেটেড। যেমন আব্দুল মনেম গ্রুপ লিমিটেডের ক্ষেত্রে দেখা গেছে তাদের অনেক আগে আমি ছিলাম সেই জায়গায়, সেখানে ছিল তোমার ফান্টা, কোকাকোলা, স্প্রাইট, হ্যাঁ, এই রিলেটেড একটা, তাদের সফটওয়্যার রিলেটেড একটা ছিল। তারপর তোমার তাদের রোড এবং কনস্ট্রাকশন হাইওয়ের তাদের এরকম একটা ব্যাপার ছিল, এরকম। তারপর ইগলো আইসক্রিম, এরকম একটা ব্যাপার ছিল। তার মানে কি এখানে আমি বললাম প্রায় 5টি, তাদের একটা কর্পোরেট আবার একটা অফিস ছিল। তাহলে 5টা অফিস আবার 5টা ফ্লোরে তাদের এরকম অবস্থানে ছিল। ঠিক আছে, তাহলে তাই বলছে যে জেড প্রতিষ্ঠান, ধরো ওই একটা প্রতিষ্ঠানের প্রধান বিভাগকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনে যাবতীয় অফিসের কার্যক্রম পদ্ধতি অনলাইনে করার পদক্ষেপ গ্রহণ করার আগ্রহ দেখালেন। তো দেখা গেছে এই সকল অফিসে এখন আর অ্যানালগ সিস্টেমে ফাইলপত্র আদান প্রদানের জন্য উপরতলা থেকে নিচতলা, নিচতলা থেকে উপর থেকে তলা, এরকম দৌড়াদৌড়ির প্রয়োজন এখন নাই। এখন দেখা গেছে একটা চিঠি, একটা কাগজ প্রেরণের প্রয়োজন, মেইল করতেছে, তাদের মধ্যে নেটওয়ার্ক করা আছে, হ্যাঁ, একটা ডাটা প্রেরণের জন্য তাদের নিজস্ব মেইল ব্যবহার করে ডাটা আদান প্রদান করতেছে। সেটাই আর কি বলতেছে। এ বিষয়ে একজন অভিজ্ঞ পরামর্শক তাকে নেটওয়ার্কের ব্যবস্থাপনা ও অন্যান্য কারিগরি বিষয় ব্যাখ্যা করাতে প্রতিষ্ঠানের প্রধান আরো আগ্রহী হয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিলেন। তাহলে কি জেড প্রতিষ্ঠানের প্রধান সকল বিভাগকে কম্পিউটারের নেটওয়ার্কের আওতায় এনে যাবতীয় অফিসের কার্যক্রম পদ্ধতি অনলাইনে করার পদক্ষেপ গ্রহণ করার আগ্রহ দেখালেন। ধরো ছিল সেটা অ্যানালগ, সেটাকে ডিজিটাল বা অনলাইন করার জন্য একটা পদক্ষেপ নিল। এই বিষয়ে একজন অভিজ্ঞ পরামর্শক তাকে নেটওয়ার্কের ব্যবস্থাপনা ও অন্যান্য কারিগরি বিষয়ে ব্যাখ্যা করাতে প্রতিষ্ঠান প্রধান, অর্থাৎ একজন অভিজ্ঞ কম্পিউটার ইঞ্জিনিয়ার বলো বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলো, সে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বললো, তখন প্রতিষ্ঠান প্রধান এটা শুনে আরো আগ্রহ হয়ে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিলেন। তো এরকম একটা উদ্দীপক। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আমরা জানি ক এবং খ যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, ওই অধ্যায় থেকেও আসতে পারে। এমনও হয় যে ওই টপিক থেকে না এসে অন্য জায়গা থেকেও আসতে পারে। তো আমরা এই অধ্যায়ের এই টপিক থেকে আমরা নিয়েছি যে নিক কার্ড, এনআইসি কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা সংখ্যালঘু কার্ড, কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করে তাকে নিক কার্ড। তো আমি একটার উত্তর বলে দিলাম, আরগুলো উত্তর আমি বলে দিব না। মডুলেশন এন্ড ডিমডুলেশন কি ব্যাখ্যা করো, বইতে কিন্তু আছে, তোমরা খুঁজে বের করে এগুলো সুন্দর নোট ডাউন করে লিখবে, লিখে, হ্যাঁ, আনসারটা লিখে আমাকে মেসেঞ্জারে সবাই কিন্তু জানাবে। উক্ত নেটওয়ার্কের জন্য যে সকল হার্ডওয়্যার লাগতে পারে, ওই যে কোন হার্ডওয়্যার গুলো, যেগুলো আমরা হার্ডওয়্যার বলতে কি, যেগুলো শক্ত ডিভাইস, ওগুলোই বলতেছে যে রিপিটার, রাউটার, সুইচ, হাব,
যে সকল হার্ডওয়্যার লাগতে পারে তার মধ্য থেকে রাউটার রিপিটার সম্পর্কে ব্যাখ্যা করো। তাহলে কি ওই দুইটার ওখানে তো আমরা 5-6টা ডিভাইস জানলাম, তার মধ্যে রাউটার এবং রিপিটার সম্পর্কে ব্যাখ্যা করতে বলছি। ব্যাখ্যা কি করবা? ওই যে বলছি সংজ্ঞা এবং সুবিধা অসুবিধা লিখবে। তারপর কি উক্ত নেটওয়ার্কের জন্য যে সকল হার্ডওয়্যার লাগতে পারে তার মধ্য থেকে হাব ও সুইচের মধ্যে কোনটি ভালো তোমার মতামতের সপক্ষে ব্যাখ্যা দাও। তাহলে এই যে আমরা কিন্তু কিছুক্ষণ আগে সেটার কথা বলছি, আমি আর এখন আর ডিটেলস বলবো না। এটা এই 4টা প্রশ্নের উদ্দীপকের আলোকে এই 4টা প্রশ্নের আনসার লিখবে, খাতার মধ্যে সুন্দর করে লিখে নোট ডাউন করে সুন্দর করে মেসেঞ্জারে আমাকে সেন্ড করবে। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাস এতটুকুই আমি সাজিয়েছি তোমাদের জন্য। তাহলে আজকের ক্লাসের আমাদের ছিল কি, নেটওয়ার্ক তৈরির জন্য প্রয়োজনীয় ডিভাইস, কি কি ডিভাইস সম্পর্কে জানলাম। আবার একটু আসি, নিক কার্ড, মডেম, হাব, সুইচ, গেটওয়ে, রিপিটার, রাউটার এবং সর্বশেষ ব্রিজ। ঠিক আছে? এগুলো সবগুলো সংজ্ঞা পড়বে, সুবিধা পড়বে, অসুবিধা পড়বে। ঠিক আছে? তাহলে সবাই সবার কমেন্টসে আবার বলে দিচ্ছি, তোমরা রুল লিখে দাও। আর সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো সবাই।